বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ভেতরে ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শোনার মজাটাই আলাদা। তাই আপনাদেরকে ভয় দেখানোর লোভ সামলাতে না পেরে আনলাকি 13তম এপিসোড নিয়ে আমি তরিকুল জুনিয়র ভয়ের বারান্দা এই ইউটিউব চ্যানেলে আবারও ফিরে আসি। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আর ভয়ের বারান্দার আসল ভয়টা উপভোগ করুন। আশা করছি আজকের ঘটনাগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। ঘটনাটা একটা মানসিক হাসপাতালকে কেন্দ্র করে। ঘটনাটা যেভাবে আমার কাছে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, সঙ্গত কারণে আমি আমার নাম ঠিকানাটা গোপন রাখ। ঘটনাটা একটা পরিত্যক্ত মানসিক হাসপাতালকে কেন্দ্র করে। আমি ঘটনাটা আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি, তার নামও শাওন। সে যেভাবে আমাদের কাছে বলেছে আমি ঠিক সেভাবে আপনার কাছে লিখে পাঠাচ্ছি। শাওন যখন এই কাহিনীটা বলতে শুরু করলো, ঘরের সবার নিঃশ্বাস যেন আটকে গেল। এক অদ্ভুত থমথমে পরিবেশ সৃষ্টি হলো। তার ভয়াল মুখ আর কাঁপা কাঁপা স্বর যেন পুরো ঘটনাকে আরো জাগ্রত করে তুলল। সে বলল, সেদিন রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক রাত। আমরা তিনজন বন্ধু, আমি, রানা আর বিজয় সিদ্ধান্ত নিলাম যে ভূত দেখার জন্য একটা পরিত্যক্ত মানসিক হাসপাতালে যাব। শুনেছিলাম সেখানে অনেক ভয়ানক ঘটনা ঘটে, অনেকেই সেখানে গিয়ে আর ফিরে আসেনি। অদ্ভুত এক অশুভ শক্তির আধিপত্য নাকি সেই জায়গায় আছে। হাসপাতালটা শহর থেকে একটু বাহিরে, পুরনো পাহাড়ি অঞ্চলের মধ্যে অবস্থিত। চারিদিকে শুধু বুনো গাছগাছালি আর ঘন জঙ্গল। সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 12টা বেজে যায়। আমাদের সবার হাতে টর্চ লাইট ছিল আর মনে অদ্ভুত একটা উত্তেজনা। কেউই ভয় দেখানোর জন্য ভয় পায়নি, বরং কেমন একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। বাইরে থেকে হাসপাতালটা দেখতে মনে হবে যেন এক বিশাল কালো দানব আমাদের দিকে তাকিয়ে আছে। সব জানালা ভাঙা, দরজাগুলো ঝুলে আছে, আর চারপাশের অন্ধকার যেন গিলে ফেলার জন্য অপেক্ষা করছে। আমরা তিনজন সাহস করে ঢুকে গেলাম ভেতরে। সেই মুহূর্তে যেন এক ঠান্ডা বাতাসের ঝাপটা এসে আমাদের গায়ে লাগলো। মনে হচ্ছিল কারা যেন আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। প্রথমে আমরা নিচতলায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। চারপাশে সব দেওয়ালে ছোপ ছোপ রক্তের দাগ, কিছু জায়গায় মানুষের হাতের মতো ছাপও দেখা যাচ্ছে। রানা বলল, দোস্ত, এটা কেমন জায়গা? কে জানে এখানে আসলে আমাদের কি হবে আবার? ভূতপেত আছে নাকি আসলে? হঠাৎ করে বিজয় বলল, দোস্ত চুপ কর, এই শব্দটা কিসের? আমরা কান পেতে শুনতে লাগলাম। শুনতে পাচ্ছি যেন এক নারীর কান্নার শব্দ আসছে। আমাদের সবার শরীর শিরশির করে উঠল। কেউ কিছু বলার সাহস পেলাম না, শুধু টর্চের আলোটা ওই দিকে তাক করলাম, কিন্তু সেখানে কেউ নেই। আমরা আবারও হাঁটতে শুরু করলাম। আমরা দ্বিতীয় তলায় উঠতে যাব, এমন সময় দেখি একজন বৃদ্ধা আমাদের দিকে তাকিয়ে হাসছে। তার চোখগুলো লাল আর দাঁতগুলো বিশ্রী রকমের হলুদ। সে যেন কেমন করে আমাদের দেখে বলল, তোমরা এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। আমরা সবাই চমকে উঠলাম। এতক্ষণ তো এখানে কেউই ছিল না। বৃদ্ধা কোথায় থেকে এলো? বিজয় বলল, মা, আপনি কে? এখানে কি করছে? বৃদ্ধা হাসি থামিয়ে বলল, আমার সময় শেষ, কিন্তু তোমাদের সময় শুরু হতে যাচ্ছে। তারপরই হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা দেখে আমাদের সবার মনের ভেতরে কাঁটা দিয়ে উঠল। বুঝতে পারলাম আমাদের সাথে আসলেই কোনো স্বাভাবিক কিছু একটা ঘটছে না। আমাদের সবার গা ছমছম করে উঠল। আমরা কিছু বুঝে ওঠার আগেই মনে হলো আমাদের চারপাশটা হাজার হাজার কণ্ঠে ফিসফিস করে কথা বলছে। সেসব কথা যেন আমাদের মাথার ভেতরে ঢুকে যাচ্ছিল। আমরা দৌড়াতে শুরু করলাম। তৃতীয় তলায় উঠে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। বড়জোর দরজার ওপার থেকে শোনা যাচ্ছে ভারী নিঃশ্বাসের শব্দ, যেন কেউ ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। রানা কাঁপা কাঁপা গলায় বলল, এখানে থাকা চলবে না দোস্ত, চল এখনই এখান থেকে বের হতে হবে। আমরা জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম। চারপাশটা ঘন অন্ধকার, আর বুনো গাছগুলো যেন হাতছানি দিয়ে আমাদের ডাকছে। এমন সময় আমরা শুনতে পেলাম কেউ যেন পায়ের চিহ্ন রেখে রেখে আমাদের দিকে এগিয়ে আসছে।
আমি চিৎকার করে উঠলাম, এখান থেকে চল। আমরা আবারও দৌড় শুরু করলাম, কিন্তু যেখানেই যাচ্ছি শব্দগুলো আমাদের পিছু ছাড়ছিল না। একসময় আমরা একটা ঘরের ভেতরে ঢুকে পড়লাম। সেখানে গিয়ে দেখি পুরনো একটা চেয়ার, আর তার পাশে পড়ে আছে ছেঁড়া একটা শাড়ি। হঠাৎই সেই শাড়িটা যেন নিজে নিজে নড়তে লাগলো আর আমাদের দিকে আসতে থাকলো। এটা দেখে আমাদের শরীরটা জমে গেল। বিজয় চিৎকার করে উঠল, দোস্ত, এখানে থাকলে নির্ঘাত মরতে হবে, চল বের হয়ে যাই। আমি এত তাড়াতাড়ি অন্তত এসব ভূতের হাতে মরতে চাই না। আমরা সবাই আবারও দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে নিচতলায় নেমে আসতে দেখি দরজাটা লক হয়ে গেছে। আমাদের চারপাশে অদ্ভুত এক কুয়াশা জমেছে, আর সেই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে অস্পষ্ট সব ছায়ামূর্তি। কারো মাথা নেই, কারো শরীরের অর্ধেক নেই। তারা আমাদের দিকে হাত বাড়িয়ে আসছে। আমাদের মনের ভেতরে একটা অদ্ভুত মৃত্যুর ভীতি ঢুকে গেল। বিজয় অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। রানা হাঁপাচ্ছিল। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না কি করব। হঠাৎ আমি শুনতে পেলাম ফজরের আজান। সেই আওয়াজটা যেন আমাদের মৃত্যুর ভীতি থেকে এক ধাক্কায় ফিরিয়ে আনলো। আমি অনুভব করলাম আমার শরীরের সকল শক্তি ফিরে আসতে শুরু করেছে। আমি রানার হাত ধরে টেনে তুললাম আর বিজয়কে কাঁধে তুলে নিয়ে দৌড় শুরু করলাম। দরজাটা নিজে থেকেই খুলে গেল। দৌড়াতে দৌড়াতে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম এবং সেখান থেকে আমি আবারও উঠে দাঁড়ালাম আর এক দৌড়ে বাইরে এসে দেখি ভোর হয়ে গেছে। রানা আর বিজয় তখনও অজ্ঞান অবস্থায় সে হাসপাতালের ভেতরেই ছিল। আমি লোকালয়ে গিয়ে সবাইকে ডাকলাম, সবকিছু বললাম। কয়েকজন সাহসী যুবক আমার সঙ্গে গেল। আমরা ফিরে গিয়ে রানা আর বিজয়কে সেই একই জায়গাতে অজ্ঞান অবস্থায় খুঁজে পেলাম। এখনো আমি মাঝে মাঝে ঘুমের ঘোরে সে ভয়ঙ্কর মুখগুলো দেখতে পাই, সে ভয়ানক কান্নার শব্দ শুনতে পাই। মনে হয় যেন তারা আমাকে আবারও ফিরে যেতে বলছে সেই পরিত্যক্ত মানসিক হাসপাতালে। সেই ঘটনাগুলো এখনো আমাকে তাড়া করে বেড়ায়। তারপর থেকে রানা আর বিজয়ের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। আমি জানি না তারা কেমন আছে। আমি অনেক চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করার, কিন্তু তাদের কোনো হদিস সেই ঘটনার পর থেকে আমি আর পাইনি। ঘটনাটা ঘটার পর প্রায় 2 মাস আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। তারপরে অনেক চিকিৎসা করার পর আমি সুস্থ হই। এই ছিল আমার বন্ধু শাওনের মুখ থেকে শোনা একটা ভয়ঙ্কর ঘটনা। জানি না আপনার কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে ঘটনাটা পড়ে শোনালে আমি খুবই খুশি হব। তারপরে শাওন ভাই তার ঠিকানা লিখেছেন আর তার ফোন নাম্বার দিয়েছে। ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাতেও শেষ পর্যন্ত আপনাদের পাশে পাবো। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনারা আমাকে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার কিংবা আপনার শোনা জানা ভয়ঙ্কর সব ঘটনা। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। কথা আর বেশি না বলে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আশা করি অনেক ভালো আছেন। তাই নতুন করে আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমিও অনেক ভালো আছি। ইউটিউবে আপনার একটা এপিসোড আমি শুনেছি, সেখান থেকেই মনে করলাম আমার কাছে থাকা একটা ঘটনা আপনার কাছে লিখে পাঠাই। আমার বাসা নাটোর টেক্সটাইল কলেজের পাশে, এলাকাটার নাম নারায়ণকান্দি। ঘটনাটা টেক্সটাইল কলেজের সামনে অনেক পুরনো একটা রাস্তা ছিল, যে রাস্তাটা এখন সম্পূর্ণরূপে পরিত্যক্ত। তখনকার সময় ওই একটাই রাস্তা ছিল যেই রাস্তা দিয়ে উত্তরবঙ্গে যাতায়াত করা হতো। আমাদের লোকমুখে সেই রাস্তাটার নাম ছিল দাদাপুর রোড। আর ঘটনাটা এই দাদাপুর রোডের ভয়ঙ্কর এক ব্রিজকে কেন্দ্র করে। ঘটনাটা আমি ছোটবেলায় আমার দাদুর কাছ থেকে শুনেছি। আমি আমার দাদার কাছ থেকে যেভাবে শুনেছি আমি ঠিক তার ভাষাতেই আপনার কাছে লিখে পাঠাচ্ছি। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। চলে যাচ্ছি ঘটনায়। তখন আমি গরুর গাড়ি চালাতাম। শুধু আমি না, আমার সাথে আরো বেশ কয়েকজন গরুর গাড়ি চালাতো, কেউ মোষের গাড়িও চালাতো। আমার এক খুব কাছের বন্ধু ছিল যার নাম ছিল মান্নান। আমরা একসময় ধান বোয়াতে বোয়াতে এমন একটা সময়ে পৌঁছে যাই যখন নিজের ধানগুলোই বাড়িতে তোলার জন্য
পাড়াপাড়ি লেগে যায়। ঘটনাটা এরকমই এক রাতের বেলায়। আমরা সবাই মিলে যে যার মতো ধান তুলে বাড়িতে চলে আসি, আর মান্নান বলে তার জমিতে ধান পড়ে আছে, সে নাকি রাতের বেলা গিয়ে ধানগুলো নিয়ে আসবে। সারাদিন আমরা ধান বাড়িতে নিয়ে এসেছি, যার কারণে সবারই শরীর প্রচন্ড ক্লান্ত। কিন্তু মান্নানের একারই জমিতে ধান পড়ে আছে। সে আমি সহ আরো 3টে গাড়িকে ভাড়া করে যেন তার জমি থেকে ধানগুলো আমরা বাড়িতে নিয়ে আসি। তার জমির ধানের পরিমাণ ছিল প্রায় 6 কি 7টা গাড়ি হবে। 5 গাড়ি মিলে প্রথমে যে ধানগুলো নিয়ে আসবো, তারপরে আমরা যে যার মতো বাড়িতে চলে যাব। বাদ বাকি ধান মান্নান একাই রাতের বেলা নিয়ে আসবে। যেই কথা সেই কাজ। আমরা 5টা গাড়ি ধান লোড করে তার বাড়িতে নিয়ে আসি। আনুমানিক আমি দেখেছিলাম সেখানে আর 1 গাড়ির মতো ধান হবে। আমরা সবাই মান্নানকে বলেছিলাম পরের দিন সকালবেলা যেন ধানগুলো সে নিয়ে আসে, আজকে রাতে আর যাওয়ার কোনো প্রয়োজন ছিল। কিন্তু মান্নান ছিল এক প্রকার বেজায় লোক। সে কারো কথা শুনতো না, খুবই জেদি আর রাগী প্রকৃতির মানুষ ছিল। সে রাতের বেলায় একটু রেস্ট করে খাওয়া দাওয়া শেষে তার লণ্ঠন আর গরুর গাড়িটা নিয়ে সে আবারও ধান নিয়ে আসতে চলে যায়। এভাবেই সে একাই সে গাড়িতে ধান লোড করলো, আর সেই দাদাপুর রোড দিয়ে ধান নিয়ে বাড়িতে আসতে লাগে। রোডের সাইজটা খুব একটা মোটা ছিল না, তবে যে দাদাপুর ব্রিজটা ছিল, এই ব্রিজটার প্রায় 18 ফিটের মতো চওড়া ছিল। 2টা গরুর গাড়ি একসাথে পার হতে পারবে। এভাবেই সে যখন ব্রিজের একটু কাছাকাছি চলে আসে, তখন হঠাৎ করে পেছন থেকে অদ্ভুত একটা শব্দ পায়। গরুর গাড়িতে ধান লোড করার কারণে সে পেছনে কে আছে এটা দেখতে পায় না। সে চিৎকার করে বলে, আর একটু দূরে গেলেই ব্রিজ আছে, তুমি সে ব্রিজে গিয়ে আমাকে ক্রস করো। এভাবে চিল্লাচিল্লি করার তো কোনো প্রশ্নই ওঠে না। হঠাৎই মান্নান শুনতে পায় পেছন থেকে কেউ একজন অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছে আর তাকে সাইড দিতে বলছে। যদিও রাস্তাটা খুব একটা চওড়া ছিল না, আর আশেপাশে গরুর গাড়ি নিয়ে যেতে যেতে এমন এক অবস্থা হয়ে গেছে যে পাশ দিয়ে অন্য কোনো গাড়িও যেতে পারবে না। আমার সেই বন্ধুটা তখন বেশ রেগে গেল। পেছনে কি আছে ধানের কারণে সেটা দেখতেও পাচ্ছিল না। তখন সে অনেক কর্কশভাবেই বলে, আরেকটু দূরে গেলে ব্রিজ, সে ব্রিজে গিয়ে যেন তাকে ক্রস করে। কিন্তু পেছনে থাকা সেই লোকগুলো কোনো অবস্থাতেই তার কোনো কথা শুনছিল না। অনেক রকমভাবে তারা চিল্লাতে লাগে। একসময় রেগে গিয়ে মান্নান তাদেরকে অনেক খারাপভাবে গালি দিতে থাকে আর বলে, সামনের ব্রিজে আয়, তারপরেই তোদেরকে দেখে নিচ্ছি। আমার এলাকাতে এসে আমার সাথে এরকম করছিস। এভাবেই সে দাদাপুর ব্রিজের উপরে উঠে, আর সেখানে উঠেই গাড়ি থেকে নেমে পড়ে। পেছনে গিয়েই সে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে পেছনে যেতে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে একটা কালো অবয়ব একটা মাথা কাটা ঘোড়াকে টেনে টেনে নিয়ে আসছে, আর সেই ঘোড়ার ওপরে একটা মাথা কাটা লোক বসে আছে, যাদের দুজনের শরীর থেকে অনবরত রক্ত ঝরে মাটিতে পড়ছে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে অনেক বাজেভাবে ওই জিনিসগুলোকে গালি দিয়েছিল, যার কারণে সে কালো অবয়বটা ঘোড়াটাকে টানতে টানতে তার গরুর গাড়ির সামনে নিয়ে এসে দাঁড় করায়। মান্নান সেখানে কি করবে ভেবে পাচ্ছিল না। এমন সময় সে অনেক জোরে চিৎকার করে যেই কালো অবয়বটা ওই ঘোড়াটাকে টেনে নিয়ে আসছিল, সে কালো অবয়ব মান্নানের দিকে আগাতে লাগে। এটা দেখে মান্নান আরো বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। দাদাপুর ব্রিজ থেকে আমাদের এলাকাটা খুব একটা দূরে ছিল না। যদি সে দৌড়ে আসতে চায় তাহলে 3 থেকে 4 মিনিটের মধ্যেই দৌড়ে আমাদের এলাকায় প্রবেশ করতে পারবে। সে নিজের বাড়ির উদ্দেশ্যে দৌড় লাগায়। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর সে পেছনে তাকিয়ে দেখে সে কালো অবয়বটা তখনও তার পেছনে ধাওয়া করে আসছে। এটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়, চিৎকার করে দৌড় দিতে লাগে। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে, আর তার চিৎকারটা অনেক দূর থেকে শুনতে পাওয়া যাচ্ছিল। আমরা গলার সাউন্ডটা শুনে বুঝতে পারলাম এটা মান্নানেরই চিৎকার। যদিও তখন রাত খুব একটা বেশি ছিল না, আমরা সবাই কম বেশি জেগেছিলাম। এমন সময়ই সে কালো অবয়বটা মান্নানের একটা হাত ধরে ফেলে, জোরে একটা টান দেয়। সাথে সাথেই মান্নান বিলের আইলের উপরে পড়ে যায়। আমরাও নিজের বাড়ি থেকে বের হয়ে বেশ কয়েকজন মিলে মান্নানকে খোঁজার উদ্দেশ্যে রওনা দিই।
কিছু দূর যেতেই আমরা মান্নানের চিৎকার শুনতে পাই। সেখানে গিয়েই আমরা একটা বীভৎস দৃশ্য দেখতে পাই। মান্নানের ডান হাতটা মনে হয় কেউ টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে। আমরা অনেক কষ্টে ধরাধরি করে মান্নানকে বাড়িতে নিয়ে আসি। সে অবস্থাতেই তাকে জিজ্ঞাসা করি। মান্নান অনেক ভীত কণ্ঠে কাতরাতে কাতরাতে আমাদের বলে তার সাথে ব্রিজের ওপরে কি হয়েছে। মান্নানকে সদর হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি বের করতে লাগে। মান্নানের কাছে হয়তো সেই সময়টা ছিল না। গাড়ি বের করতে করতে সে নিজ গৃহে সেখানেই মারা যায়। আমরা সবাই মিলে মান্নানের সে ধান লোড করা গাড়িটার খোঁজে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা গাড়িটাই শুধু পেয়েছিলাম। অনেক খোঁজাখুঁজি করার পরে সেই ব্রিজের নিচে আমরা মান্নানের একটা গরু, যেটা অর্ধ খাওয়া অবস্থায় পড়েছিল, আর বাকি আরেকটা গরুর কোনো হদিশই খুঁজে পাই। ঘটনাটা এখানেই শেষ। হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তারপরেই রানা ভাই তার ফোন নাম্বার দিয়েছে। তার ঠিকানাটা আগেই বলে দিয়েছি, তাই নতুন করে আর উল্লেখ করার দরকার নেই। আশা করি ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী সময়টুকু আপনাদেরকে আমরা পাশে পাবো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আর বেশি বেশি করে আমার কাছে ইমেল পাঠান। আপনাদের উপর নির্ভর করেই আমাদের এই এপিসোডগুলো আমরা চালু রাখতে পারবো। আপনারা যদি ঘটনা লেখা বন্ধ করে দেন তাহলে আমাদেরও আপনাদের শোনানোর জন্য এই এপিসোডগুলো বন্ধ করে দিতে হবে। চলে যাচ্ছি তৃতীয় ঘটনায়। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি জীবন, বাসা মির্জাপুর। ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি। আমি যেরকম ভাবে দেখেছি আর যেসব উপলব্ধি করেছি সবকিছুই আপনার কাছে লিখে পাঠাচ্ছি। ঘটনাটা লিখতে আমার বেশ কয়েকদিন সময় লেগে গেছে। অনেক জায়গায় গুছিয়ে লিখতে পারিনি, তার জন্য আমি আগে থেকে আন্তরিকভাবে দুঃখিত। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। আমি এমন এক ঘটনা বলছি যা আমি আমার দাদার কাছ থেকেও শুনেছি। গায়ে ছুটিতে এলে তিনি মাঝে মাঝেই এই গল্পটা আমাদের বলতেন, আর আমরা গা শিউরে শুনতাম। বয়সকালে অবশ্য এসব মিথ্যে মনে হতো, কিন্তু ঘটনার ভিতরে ঢুকলে মনে হয় সত্যি কিছু আছে যা আমাদের জানার বাহিরে। ঘটনাটা সেই সময়ের যখন আমি ও আমার বন্ধুরা খুবই ছোট ছিলাম। আমাদের গ্রামের নাম মির্জাপুর। আগেই বলেছি, গ্রামটা একটা নিরিবিলি গ্রাম, সবুজে ঘেরা, চারপাশে ধান ক্ষেত আর তাল গাছ। গ্রামের ঠিক মাঝখানে বটগাছের নিচে একটা কুয়া আছে, যা নিয়ে গ্রাম জুড়ে অনেক ভয়ানক গল্পের প্রচলিত আছে। কুয়োটা পুরনো, কত শত বছরের পুরনো তা কেউই জানে না। কুয়োর পানি এখন কালচে লাল হয়ে গেছে, যেন রক্তের মতো গাঢ়। স্থানীয় লোকজন বলে কুয়োটা অভিশপ্ত আর এর ভেতরে জিনের বাস। আমার দাদা বলতেন সেই কুয়ো থেকে কেউ ফিরে আসেনি। যারা সেখানে গিয়েছে তারা আর কোনোদিন ফেরত আসেনি। কুয়োর কথা প্রথম শুনি যখন আমি মাত্র 10 বছর বয়সী। গ্রামের লোকেরা বলতো প্রতি পূর্ণিমার রাতে একজন নিখোঁজ হয়ে যায়। প্রথমে আমরা ভাবতাম হয়তো বাচ্চাদের ভয় দেখানোর জন্যই এসব বলা হচ্ছে। পরে আমরা নিজেদের চোখেই দেখলাম কিভাবে কুয়োটা আসলেই এক এক করে মানুষ গিলে নিচ্ছে। সেই সময় ছিল পূর্ণিমার রাত। গ্রামের ছোট্ট মসজিদের মাইকে আজানের প্রতিধ্বনি ভেসে আসছিল। আমি আর আমার বন্ধুরা তখন দাদার কাছে বসে গল্প শুনছিলাম। হঠাৎ করেই দাদা থেমে গেলেন। তার চোখ দুটো কেমন জানি অস্বাভাবিক হয়ে উঠল। মনে হলো যেন কোনো এক অজানা ভয় তাকে গ্রাস করেছে। আমরা জিজ্ঞাসা করলাম, কি হয়েছে দাদু? তিনি ধীরে ধীরে বললেন, কুয়োর কাছে যেও না। এই পূর্ণিমার রাতে ওই কুয়ো বাঁচা মানুষ গিলে খায়। আমরা তো হেসে উড়িয়ে দিলাম। ভেবেছিলাম দাদু বুড়ো হয়েছেন, এসব বলে ভয় দেখাচ্ছেন। কিন্তু সেদিন রাতে ঘটল এক অদ্ভুত ঘটনা। গ্রামের এক যুবক, তার নাম মুকুল, হঠাৎ নিখোঁজ হয়ে গেল। কেউ খেয়ালই করেনি কখন কিভাবে সে নিখোঁজ হয়ে গেছে। পরের দিন সকালে তাকে পাওয়া গেল সেই কুয়োর পাড়ে পড়ে থাকতে। নিথর দেহ, মুখটা পুরো সাদা আর চোখ দুটো খোলা। তার শরীর থেকে পানি ঝরছিল, কিন্তু অদ্ভুত বিষয় ছিল তার দেহের চারপাশের মাটি ছিল লালচে, ঠিক যেন রক্ত মিশে গিয়েছে কুয়োর পানিতে। এই ঘটনার পর গ্রামে শোরগোল শুরু হয়ে গেল।
সবাই বলাবলি করতে লাগলো ওই কুয়োতে শয়তানের বাস। কেউ কেউ বলল ওইখানে জিনের বাস, তারা মানুষের আত্মা টেনে নেয়। আমি তখন ছোট, কিন্তু একটা ভয় মনের মধ্যে ঢুকে গেল। রাতে ঘুমাতে গেলে মনে হতো যেন কুয়ার ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। দাদা আরো বলেছিলেন এই কুয়োটা শুধু অভিশপ্ত নয়, এটা একটা ফাঁদ। গ্রামের যারা পাপী তাদের জন্য এটা একটি শাস্তির জায়গা। জিনেরা ওদের আত্মাকে ধরে নিয়ে যায়। একদিন আমি সাহস করে দাদুকে জিজ্ঞেস করলাম, কিভাবে এই কুয়োর ভিতরতে জিন এসেছে দাদু? দাদা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপরে বললেন, অনেক বছর আগে এই গ্রামের জমিদার সাহেব নিষ্ঠুর একটা মানুষ ছিলেন। গরিবের জমি কেড়ে নিত, মায়েদের কোল খাড়ি করে দিত তার ক্ষমতার জন্য। কিন্তু একদিন গ্রামের লোকেরা তার বিরুদ্ধে বিদ্রোহ করে, তাকে ধরে এনে ফেলে দেয় এই কুয়োর ভেতরে। তারপর থেকে নাকি জিনেরা এই কুয়োতে এসে বাসা বেঁধেছে। কুয়োর পানিতে জমিদারের রক্ত মিশে গিয়েছিল, আর সেই পানি এখন অভিশপ্ত হয়ে গেছে। কয়েক বছর পরের ঘটনা, তখন আমি কিশোর। একটা অদ্ভুত অনুভূতি প্রায়ই হতো। রাতে ঘুমাতে গেলে মনে হতো কেউ যেন আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে, ফিস ফিস করে ডাকছে। আমি ঘুমের ঘোরে থাকতাম, কিন্তু মনে হতো যেন আমার নাম ধরে কুয়োর দিক থেকে কেউ ডাকছে, জীবন জীবন। গভীর শীতল এক কণ্ঠস্বর। এক রাতে হঠাৎই ঘুম ভেঙে গেল। আমি জানালার বাইরে তাকালাম, দেখি এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে কুয়োর কাছে। আমার দাদু বলতেন ওই মহিলাকে নাকি তার ছেলে হারিয়েছিল এই কুয়োতে। তারপর থেকে সে পাগলের মতো ঘুরে বেড়ায়, আর পূর্ণিমার রাতে তাকেই এই কুয়োর ধারে কাছে দেখা যায়। আমি দেখলাম সে বৃদ্ধা কুয়োর দিকে হাঁটু গেড়ে বসে কাঁদছে। হঠাৎ বৃদ্ধ মহিলাটি যেন কুয়োর ভেতরে ঝাঁপিয়ে পড়ল। আমি দৌড়ে ঘর থেকে বের হলাম। দাদু এসে দেখলেন কুয়োর পানি তখনও নড়ছে, ছোট ছোট ঢেউয়ের মতো, কিন্তু বৃদ্ধার কোনো চিহ্ন নেই। দাদু বলেন, ওরা ফিরে এসেছে। এই পূর্ণিমার রাতে জিনেরা ওদের ডাকে। গ্রামে অনেকেই ওদের কথা শোনে আর যায়, আর কখনো ফিরে আসে না। গ্রামের মানুষ তখনও আর ওই কুয়োর ধারে কাছে যেত না। কুয়োর পানি ব্যবহারও বন্ধ হয়ে গেল, কিন্তু আতঙ্ক কমলো না, বরং ক্রমশ বাড়তেই লাগলো। এক রাতে আমাদের পাশের বাড়ির লোকজনের চিৎকার করে উঠল। আমরা দৌড়ে সেখানে গেলাম। গিয়ে দেখি তাদের মেয়ে, নাম ছিল রেহেনা, সে তো কুয়োর দিকে হাঁটা ধরেছে। তার বাবা মা আটকাতে গেলে সে এমনভাবে চিৎকার করছে যেন সে আর মানুষ নেই। রেহেনার চোখে ভয়াবহ এক রূপ, কিন্তু সে গভীর অন্ধকার। তার মুখের ভাষা বদলে গেছে, কথাটা বলার ধরনও অদ্ভুত। সে ফিসফিস করে বলল, আমাকে যেতে দাও, জিনেরা ডাকছে। এরপর সে অচেতন হয়ে গেল। অনেক ঝাড়ফুঁক, পানি পড়া দিয়ে মুরব্বীরা তাকে সুস্থ করলেন, কিন্তু সে আর আগের মতো রেহেনা হয়ে উঠল না। গ্রামের জঙ্গলের মসজিদে একজন দরবেশ ছিলেন, নাম তার হাফেজ সাহেব। তিনি জিনের ব্যাপারে অনেক কিছু জানতেন। তাকে ডেকে আনা হলো। তিনি কুয়োর দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ, তারপর বললেন, এখানে কুফুরি আমল হয়েছে, জিনেদের বাসা বানিয়ে ফেলা হয়েছে, ওদের এত সহজে সরানো যাবে না। তিনি কুয়োর চারপাশে কিছু দোয়া পড়া পানি ছিটালেন, আর তখনই কুয়োর ভেতর থেকে এক অদ্ভুত গর্জন শোনা গেল, যেন হাজারো সাপ ফুঁসছে। আমরা সবাই ভয়ে পেছনে সরে এলাম। হাফেজ সাহেব বললেন, এই কুয়ো অভিশপ্ত, আর এই অভিশাপ দূর করা মানুষের কাজ না। জিনেরা এখানে শক্তি পেয়েছে, আর তারা তাদের জায়গা ছাড়বে না। গ্রামের মানুষজন ততদিনে হাফেজ সাহেবের কথায় বিশ্বাসী হয়ে উঠল, কারণ ঘটনা ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছিল। পূর্ণিমার রাতে যে কেউ ঘরের বাহিরে গেলে আর ফিরে আসতো না। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, পূর্ণিমার আগের দিন থেকে কেউই ঘরের বাহিরে থাকবো না। সবাই দরজা জানালা বন্ধ করে রাখতাম, যেন কোনোভাবে সেই জিনদের প্রভাব আমাদের ঘরে প্রবেশ না করতে পারে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এবার কিছু একটা করা দরকার। হাফেজ সাহেবও আমাদের সঙ্গী হলেন। গ্রামে পূর্ণিমার রাত আসার আগের দিন সবাই মিলে একটা বিশেষ দোয়া পড়া শুরু করলাম। দোয়ার শেষে আমরা সবাই মিলে কুয়োর দিকে গেলাম। হাফেজ সাহেব আমাদের আশ্বাস দিলেন যে আজকেই হয়তো শেষ হবে এই দুঃস্বপ্ন। কিন্তু কুয়োর কাছাকাছি আসতে হাফেজ সাহেব থেমে গেলেন, তার মুখে আতঙ্কের ছায়া। তিনি ফিসফিস করে বললেন, ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, জিনেরা জানে আমরা আসব। আমাদের গা ছমছম করে উঠল, কিন্তু সাহস করে আমরা কুয়োর কাছাকাছি পৌঁছে গেলাম।
হাফেজ সাহেব কোরআনের আয়াত পড়া শুরু করলেন। কুয়োর পানি ততক্ষণে শান্ত, কোনো শব্দ নেই, চারপাশে অদ্ভুত নীরবতা। কিন্তু হঠাৎ কুয়োর পানিতে এক অদ্ভুত স্রোত উঠল। পানির রং কালো হয়ে গেল। হাফেজ সাহেব বললেন, পিছিয়ে যাও সবাই, সবাই পিছিয়ে যাও। আমরা সবাই আতঙ্কে পিছু হটলাম, কিন্তু তার আগেই কুয়োর ভেতর থেকে একটা তীব্র গর্জন শোনা গেল, যেন মাটির নিচ থেকে হাজারো মানুষের কান্না আর চিৎকার ভেসে উঠছে। হঠাৎ কুয়োর চারপাশের মাটি কেঁপে বটগাছের ডালগুলো দুলে উঠল, আর আর কুয়োর পানি লাফিয়ে উপরে উঠতে শুরু করলো, যেন ঠিক এক রক্তর ফোয়ারা। হাফেজ সাহেব আমাদেরকে চিৎকার করে বললেন, কিছু একটা ভয়ানক আসছে, সবাই দৌড়াও, এখানে আর এক মুহূর্তও নয়। আমরা সবাই পাগলের মতো দৌড়াতে লাগলাম। পেছনে তাকানোর কারোরই সাহস নেই। গ্রামের মাঝখানে এসে থামলাম। সবার মুখ সাদা হয়ে গেছে। দাদু বলতে লাগলেন, এখন কি হবে, এখন কি হবে জীবন? হাফেজ সাহেব একদম নিঃসাড় হয়ে বসে পড়লেন। তার ঠোঁট কাঁপছে, চোখ ফাঁকা। তার মুখ দিয়ে শুধু একটাই শব্দ বের হচ্ছে, শেষ, সব শেষ, আর কিচ্ছু বাকি থাকলো না। আমরা কেউ কিছু বুঝে উঠতে পারছিলাম না। তখন হঠাৎ দেখি গ্রামের এক প্রান্ত থেকে ঘন কালো কুয়াশা উঠে আসছে। ধীরে ধীরে তা সারা গ্রামকে ঘিরে ফেলছে। কুয়াশার মধ্যে একটা অদ্ভুত শীতলতা, যেন কুয়াশা নয় বরং ধোঁয়ার মতো কালো ধুলো। সেই ধুলোর ভেতর থেকে একদল ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তাদের দেখতে ঠিক যেন মানুষের মতো, কিন্তু তাদের মুখের কোনো আকৃতি নেই, তাদের চোখের কোনো পাতা নেই, কেবল ফাঁকা একটা গর্ত। তাদের ভেতর থেকে শীতল একটা বাতাসের মতো কিছু একটা গর্জন করে উঠছে। হাফেজ সাহেব চিৎকার করে উঠলেন, ওরা এসে গেছে, ওরা ওরা এসে গেছে, জিনেরা এসে গেছে, দৌড়াও, এখানে আর কেউ থেকো না, যে যার মতো ঘরে ঢুকে পড়ো, দরজা বন্ধ করো। আমরা সবাই দৌড়ে ঘরের দিকে গেলাম, দরজা বন্ধ করে দিলাম। জানালার তলা দিয়ে দেখলাম সেই ছায়ামূর্তিগুলো পুরো গ্রামে ঘুরে বেড়াচ্ছে, যেন কাউকে খুঁজছে। আমরা সবাই থরথর করে কাঁপছি। দাদু আমাকে শক্ত করে ধরে রেখেছেন। হঠাৎ শুনতে পেলাম ছায়ামূর্তিগুলো ফিসফিস করে বলছে, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আমার মা আমাদের বাড়ির সবাইকে বলল, সবাই আল্লাহর কাছে দোয়া করো। আমরা সবাই কাঁপা কাঁপা কণ্ঠে দোয়া পড়তে লাগলাম। কিন্তু হঠাৎই ঘরের দরজায় তীব্র ধাক্কা লাগতে লাগলো। বাইরের দিকে তাকিয়ে দেখি সেই ছায়ামূর্তিগুলো আমাদের ঘরের দরজার সামনে এসে ধাক্কা দিচ্ছে। তাদের চোখের গর্তগুলো যেন আরো গভীর অন্ধকারে ভরা। সেখানে তাকিয়ে থাকা অসম্ভব। তারা একসাথে চিৎকার করে উঠল। তখনই দরজা ভেঙে গেল, আর সে ছায়ামূর্তিগুলো ঘরের ভিতরে ঢুকে পড়ল। আমরা সবাই আতঙ্কে চিৎকার করতে লাগলাম, কিন্তু কণ্ঠ যেন গলা দিয়ে বের হচ্ছিল না। হাফেজ সাহেব উঠার চেষ্টা করলেন, কিন্তু ছায়াগুলো তাকে ঘিরে ধরে ফিসফিস করে বলতে লাগলো, তোমরা তোমরা আমাদের জায়গা নিয়ে নিয়েছো, এখন তোমাদের প্রাণ দিতে হবে। হাফেজ সাহেব কোরআনের আয়াত পড়ার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তার গলা আটকে গেল। সেই মুহূর্তেই এক ছায়ামূর্তি তার গলায় ঝাঁপিয়ে পড়ল। তার চোখগুলো লাল টকটকে হয়ে গেল, ঠিক যেন জ্বলে উঠেছে। তারপর হাফেজ সাহেবের শরীরটা ধীরে ধীরে গম্ভীর হয়ে গেল। আমরা সবাই চোখের সামনে এই বীভৎস দেখে পাথর হয়ে গেলাম। আমাদের সবার দিকে একে একে এগিয়ে আসতে লাগলো সেই ছায়াগুলো। আমার মা আমার ছোট ভাইকে আঁকড়ে ধরে রাখলেন, কিন্তু এক ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে গেল। আমার মা চিৎকার করে উঠলেন, না, দয়া করো, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও, তোমার যা ইচ্ছা আমার সাথে করো, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও। কিন্তু তাদের মুখের কোনো ভাষা, কোনো শব্দ নেই, কেবল শূন্যতা। আমি ভয়ে পিছিয়ে গেলাম। দাদু আমাকে জড়িয়ে ধরলেন, জীবনটা এখানেই শেষ, আমরা আর বাঁচতে পারবো না। হঠাৎ এক অদ্ভুত শীতল স্পর্শ আমার গায়ে লাগলো। দেখি একটা ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে এসেছে। তার ঠান্ডা হাত আমার ঘাড়ে রাখলো, আর আমার দৃষ্টি ঝাপসা হতে লাগলো। আমি অনুভব করলাম যেন আমার আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে আমার সারা শরীর ভয়ে জমে গেল, ঠান্ডা হয়ে এলো, চারপাশটা অন্ধকার হয়ে উঠল। আমাদের ঘর তখন ভয়ে এক অদ্ভুত আধারে আচ্ছন্ন। জানি না গ্রামের বাকি ঘরগুলোর কি অবস্থা। ছায়ামূর্তিগুলো আমাদের চারপাশে ঘিরে ধরেছে। তাদের ঠান্ডা শীতল স্পর্শ আমাদের আত্মাকে ছিঁড়ে বের করে আনার জন্য তৈরি। ঠিক
সেই মুহূর্তেই যখন মনে হচ্ছিল সবকিছু শেষ হতে চলেছে, হঠাৎই হাফেজ সাহেব আবারও উঠে দাঁড়ালেন, যেন কোনো এক অদৃশ্য শক্তির কাছে তিনি সাহায্য প্রার্থনা করছেন। তিনি তার দুই হাত আকাশের দিকে তুললেন এবং জোরে জোরে কোরআনের আয়াত পড়তে লাগলেন। এবার তার কণ্ঠ ছিল একদম অন্যরকম, দৃঢ় আর ক্ষমতাশীল। তার কণ্ঠের স্বর এমন গভীর ও শক্তিশালী হয়ে উঠল যে ছায়ামূর্তিগুলো থেমে গেল। তারা যেন হাফেজ সাহেবের আয়াত শোনার সঙ্গে সঙ্গে পেছনে সরে যেতে লাগলো। হাফেজ সাহেব তারপর নিজের চোখ বন্ধ করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। হে জিনের বাদশাহ, আমি তোমাকে ডাকছি, তোমার সৈন্য পাঠাও, এই অভিশপ্ত আত্মাদের নাশ করো। তার কণ্ঠ এতটাই শক্তিশালী হয়ে উঠল যে চারপাশটা কেঁপে উঠল। আর তখনই হঠাৎই ঘরের মধ্যে অদ্ভুত এক শক্তির উপস্থিতি অনুভব করতে পারলাম। হাওয়া ঘূর্ণিঝড়ের মতো ঘরের ভেতরে ঘুরতে লাগলো, যেন প্রকৃত সমস্ত শক্তি এসে সেখানে জড়ো হয়েছে। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। চোখের সামনে দেখতে পেলাম ঘরের এক প্রান্তে কালো ধোঁয়ার মতো কিছু একটা জমাট বেঁধেছে। দেখে ভয়ে আমার হাত পা আরো ঠান্ডা হয়ে এলো। হাফেজ সাহেব কোরআনের আয়াত আরো উচ্চস্বরে পড়তে লাগলেন। তার কণ্ঠ যেন বজ্র কণ্ঠের মতো জোরে জোরে কোরআনের আয়াত তেলাওয়াত করছিল। ধোঁয়ার ভেতর থেকে কয়েকটি আকার স্পষ্ট হতে লাগলো। তারা ছিল বিশাল, লম্বা এবং ভীষণ ভীতিকর দেখতে। তাদের চোখ দুটি আগুনের মতো জ্বলজ্বল করছিল আর তাদের চারপাশটা কালো কুয়াশার মতো ঘূর্ণায়মান। জিনেরা এসে গেছে, দাদু ফিসফিস করে বললেন। আর জিনেরা এসে গেছে, দাদু ফিসফিস করে বললেন, যেন অবিশ্বাসের ঘোরে আছেন। আমরা হতবাক হয়ে সে দৃশ্য দেখছিলাম। হাফেজ সাহেব চিৎকার করে বললেন, হে জিনের সর্দার, তোমার সৈন্য এসেছো এই পবিত্র কাজে। এখনই এই অভিশপ্ত আত্মাদের ধ্বংস করো, নইলে আমরা গ্রামবাসীরা সকলেই মারা পড়ব। সেই কালো ছায়াগুলো যেন আমাদের ঘিরে রেখেছিল। তারা যেন মুহূর্তেই বুঝে ফেলল তাদের সামনে এমন কিছু যা শক্তি তাদের চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী। তারা আতঙ্কে একের পর এক তাকিয়ে ফিসফিস করে বলতে লাগলো। কিন্তু তখনই জিনেরা তাদের আক্রমণ শুরু করলো। ঘরের ভেতরে এক ভয়ানক যুদ্ধ শুরু হলো। জিনেরা তাদের হাতের তীব্র আলোর আগুন তৈরি করলো, যা ছায়াগুলোকে আঘাত করে মাটিতে ফেলে দিতে লাগলো। প্রতিটি আঘাতে ছায়াগুলো কাঁপতে লাগলো, তাদের আকৃতি বদলে যেতে লাগলো আর তাদের গায়ের কালো কুয়াশা যেন গলে যেতে লাগলো। ছায়াগুলো চিৎকার করে উঠল, তাদের আওয়াজে ভয় আর ব্যথার মিশ্রণ। এগুলো আমাদের কানে এত পরিমাণে বাজছিল যে আমরা আর সহ্য করতে পারছিলাম না। আমরা সবাই মেঝেতে বসে আছি, ভয়ে কাঁপছি, কিন্তু এক আশ্চর্য দৃশ্যর সাক্ষী হলাম আমরা সবাই। জিনেরা হাফেজ সাহেবের আজ্ঞায় ছায়াগুলোকে একের পর এক ঘিরে ফেলল। তাদের ঘিরে আলোর বলয় তৈরি হলো আর সে আলোগুলো ছায়াগুলোকে ভস্মে পরিণত করতে শুরু করলো। ছায়াগুলো শেষ চিৎকার আমার কানটা ঝরঝরা করে দিল। তাদের ভয়ঙ্কর আকৃতিগুলো ধীরে ধীরে গলে যেতে লাগলো আর এক সময়ে কুয়োর ভেতর থেকে একটি বিকট আওয়াজ শব্দ শুনতে পেলাম, ঠিক যেন ভেতর থেকে সবকিছু ধসে পড়ছে। সেই কুয়োর পানি ফুঁসে উঠল, কিন্তু এবার আর লাল নয়, কালো হয়ে উঠল। জিনের সর্দার, এক বিশাল আকারের জিন, হাফেজ সাহেবের দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান জানালেন। তারপরে সে গভীর কণ্ঠে বললেন, আমাদের কাজ শেষ। এই গ্রামে আর কখনো এই অভিশাপের শিকার হবে না কেউ। আমরা চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো, এই জায়গায় আর কোনো পাপ বা কুফরি সহ্য করা হবে না। সেই কথা বলেই জিনেরা কালো ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঘরের ভেতরটা হঠাৎ এক অদ্ভুত শান্তি নেমে এলো, যেন কোনো এক ভার আমাদের বুক থেকে নেমে গেছে। হাফেজ সাহেব কাঁপা কাঁপা পায়ে বসে পড়লেন। আমরা সবাই তার চারপাশে জড়ো হলাম। তিনি মৃদু একটা হাসি দিলেন, তার কপালে ঘামের ফোঁটা ঝরে পড়ছিল। তিনি ক্লান্ত কিন্তু বিজয়ী। তিনি বললেন, আল্লাহ আমাদের মাফ করেছেন, আমরা মুক্তি পেয়েছি। আমরা সবাই আল্লাহকে শুকরিয়া আদায় করলাম। আমার মা আমাকে জড়িয়ে ধরে বললেন, জীবন, আজ আমরা নতুন করে বাঁচব। সেই রাতের পর থেকে মির্জাপুর গ্রামে শান্তি ফিরে এলো। কুয়োটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কেউ আর সেখানে গেল না। আর তারপর থেকে পূর্ণিমার রাত এলেও আর কেউ নিখোঁজ হয়নি, আর কেউ কোনো ছায়া দেখেনি।
মির্জাপুর গ্রামে এক নতুন সূর্য আলোর জেগে উঠল। আমরা সবাই জানলাম অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোর শক্তির কাছে তা পরাজিত হবে। এরপর থেকে আমাদের গ্রামে এরকম আর কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটা এখানেই শেষ। হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো লাগলে ঘটনাটা পড়ে শোনালে আমি খুবই খুশি হব। তারপরে ভাইয়া তার ফোন নাম্বার দিয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। তার আগে জানিয়ে রাখি, চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার জানা কিংবা আপনার আশেপাশে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? আশা করি অনেক ভালোই আছে। আমিও বেশ ভালো আছি। কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার ঘটনায় যেতে চাই। আমার গ্রামের নাম পলাশপাড়া। কুড়িগ্রামের ছোট্ট একটা জায়গায় আমাদের বাসা, যেখানে মানুষ সহজ সরল জীবনযাপন করে। আমি কখনো কুসংস্কারে বিশ্বাস করতাম না। আমি সবসময় ভেবেছি ভূত প্রেত আত্মা বা এমন কিছু কেবল গল্প বা সিনেমার জন্যই তৈরি। কিন্তু গত শীতে সেই ঘটনা আমার জীবন বদলে দিয়েছিল। আমি আজ আপনার সাথে ঠিক সেরকমই একটা ঘটনা শেয়ার করতে চলেছি, যেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা ছিল। জানি বিশ্বাস করতে একটু কষ্ট হবে, কিন্তু এটা চিরন্তন বাস্তব সত্য একটা ঘটনা, যেটা আমার নিজের সাথেই ঘটে যায়। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি লিখে পাঠাচ্ছি, আপনার যদি ভালো লাগে তাহলে পড়ে শোনালে খুবই খুশি হব। ঘটনার শুরুটা ছিল এমন: আমার দাদার পুরনো একটি বাড়ি ছিল, যেটা গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল, কারণ আমার দাদা আর আমার দাদি মারা যাওয়ার পর সেখানে কেউই থাকতে চাইতো না। বাড়ির চারপাশটা ঝোপঝাড়ে ঢেকে গেছে। গ্রামবাসীরাও ওইখানে খুব একটা যেত না। মানুষ বলতো বাড়িটা নাকি অভিশপ্ত, কিন্তু আমি কখনো এসব বিশ্বাস করতাম না। একদিন আমি ভাবলাম শীতের ছুটিতে গিয়ে দাদের বাড়িটা একটু পরিষ্কার করে সেখানে কিছুদিন থেকে একটু যদি শান্তি পাই। শীতকাল, সন্ধ্যা দ্রুত নামে। সেদিন আমি দুপুরবেলা দাদার বাড়ি পৌঁছাই। পলাশপাড়া থেকে মাইলখানেক দূরেই বাড়িটা। একাকী, নির্জন আর ভীষণ শান্ত একটা পরিবেশ। বাড়িতে ঢুকতেই দেখি মূল ঘরের সামনে একটা পুরনো আমলের ঘড়ি ঝুলছে। ছোটবেলায় এই ঘড়িটা আমি অনেকবার দেখেছি, কিন্তু তখনও এর গুরুত্ব বুঝিনি। বাড়ির ভিতরে ঢুকে প্রথমেই ঘড়ির কাঁটাটা থেমে আছে। অনেকদিন ধরে বাড়িটাতে কেউ আসেনি, তাই মনে করলাম হয়তো ঘড়িটা নষ্ট হয়ে গেছে। আমি সেটা ঠিক করতে গিয়ে খেয়াল করলাম ঘড়ির পেছনে কেমন একটা অদ্ভুত কিছু নকশা খোদাই করা আছে, যেগুলো কোনো কিছুর একটা প্রতীক জানান দিচ্ছে। তখনও এটা নিয়ে আমি তেমন কিছুই ভাবি। সন্ধ্যা নামতে শুরু করল। একটা অদ্ভুত শীতল অনুভূতি পেতে লাগলাম। যদিও বাইরে শীতকাল, ঘরের ভেতরে শীতলতা যেন আরো এক ধরনের অন্যরকম লাগছে। মনে হচ্ছিল যেন কারো নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে। আমি এটাকে শুধুই আমার কল্পনা ভেবে উড়িয়ে দিলাম। রাতে নিজের রান্না করা খাবার খেয়ে যখন শুতে গেলাম, তখন ঘড়ির কাঁটাটা হঠাৎ করে শব্দ করতে শুরু করলো। টিক টিক শব্দটা অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো, যেন ঘরের প্রতিটি কোণে থেকে প্রতিধ্বনি হচ্ছে। আমি ভেবেছিলাম এটা হয়তো পুরনো ঘড়ি বলে এমন করছে, কিন্তু কয়েক মিনিট পরেই শব্দটা থেমে গেল। ঘড়ির কাঁটা থেমে গিয়ে 3টা বাজে দেখাচ্ছিল। আমি ঘুম থেকে হঠাৎই চমকে উঠলাম। ঘরের তাপমাত্রা এতটাই কমে গিয়েছিল যে আমার নিঃশ্বাসও জমে আসছিল। তারপরে আমি যা দেখলাম, এটা দেখে আমি প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম। আমি তাকিয়ে দেখি জানালা দিয়ে বাইরে ঝাপসা একটা আলো আসছে, আর আলোর ভেতরে কারো উপস্থিতি অনুভব করতে পারছিলাম। সেই মুহূর্তে ঘরের কোণে থেকে অদ্ভুত কিছু পিসপিসানির আওয়াজ শুনতে পেলাম। ভাষাটা স্পষ্ট ছিল না, কিন্তু মনে হচ্ছিল কেউ কিছু বলতে চাচ্ছে আমার। কিছুটা ভয়ে আমার শরীর একেবারে জমে যাচ্ছিল। ঘরের মধ্যে হিম শীতল বাতাস বইছিল, অথচ জানালা ছিল পুরোপুরি বন্ধ। আমি আলো জ্বালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ করে ঘরের বাতিগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই একটা ছায়ামূর্তি জানালার কাছে এসে দাঁড়িয়ে আমাকে দেখছিল। আমি পরিষ্কারভাবে এটা বুঝতে পারলাম এটা কোনো মানুষের ছায়া নয়, যেটা দেখে ভয়ে আমার হাত পা আরো ঠান্ডা হয়ে এলো।
আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আবারও পরক্ষণে মনে করলাম এগুলো সম্পূর্ণই আমার মনের ভুল। আসলেই ভূতপ্রেত বলে কোনো কিছুই থাকে না, কিংবা কোনো কিছুই নয়। এটা সম্পূর্ণরূপে মানুষের মন গড়া একটা ঘটনা। পরের দিন আমি নিজের সন্দেহ উদ্ঘাটনের জন্য আমি গ্রামের কয়েকজন বয়স্ক মানুষের সঙ্গে গিয়ে এই ঘটনাগুলোর কথা বললাম। ওরা এক একজন এক এক রকমের গল্প বলতে লাগলো। এই ঘড়িটি দাদার দাদার আমলের, আর সেই ঘড়ির সাথে কোনো অশুভ আত্মা আটকে আছে। আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি, কিন্তু যখন তারা বলল যে দাদার পরিবারের অনেকেই সে ঘড়ির পাশে অদ্ভুতভাবে মৃত্যুবরণ করেছিল, তখন নিজের মনে একটু একটু করে ভয় ঢুকতে লাগলো। আমিও নিজেও জানতাম সেই ঘড়ির পাশে আমার দাদা, আমার দাদি, এমনকি আমার বেশ কয়েকজন চাচাও মারা গিয়েছিল। তারা আরও বলল, রাত ৩টায় সে আত্মারা সবচেয়ে বেশি স্বয়ংক্রিয় হয়। ঘড়িটির কাঁটা যখন থেমে যায়, তখন ঘরের ভেতরে আটকে পড়া আত্মাগুলো মুক্তির জন্য উত্তাল হয়ে ওঠে, যার কারণে এই ঘটনা অনেকে জানতো। আর সেই জন্যই আমার পুরনো ওই দাদার বাড়িতে কেউ যেত না। যদি কোন নতুন বিপদে পড়ে সে ভয়েই কেউই যেত না। চলে এলো দ্বিতীয় আরও একটা রাত। সে রাতে আমি আবারও আমার দাদার বাড়িতে ফিরে গেলাম। এবার কিছুটা প্রস্তুতি নিয়ে গেছিলাম। আমার একটা বন্ধু, আসলে বন্ধু বলা ভুল হবে, সে আমার বয়সে বেশ কিছুটা সিনিয়র ছিল, কিন্তু আমার সাথে তার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সে একজন কবিরাজ ছিল। সে বিভিন্ন রকমভাবে মানুষকে সাহায্য করত, কিন্তু আমি কুসংস্কার ভেবে এগুলোকে উড়িয়ে দিতাম। আমি ভাবতাম এগুলো শুধুমাত্র তার চোখের ভেলকি, এছাড়া আর কিছুই নয়। তবুও আমি তাকে ঘটনাগুলো বলেছিলাম। সে আমাকে বলেছিল কিছু হলে যেন তাকে খবর দেই। তবে আমি চাইছিলাম একবার নিজে পুরো বিষয়টা অনুভব করতে। ঘরের মধ্যে ঢুকে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখনই রাত ৩টা বাজে, তখনই ঘরের শব্দটা আবারও ফিরে এলো। এবার শব্দটা আরো জোরে জোরে প্রতিধ্বনি হচ্ছিল। আমি বিছানায় শুয়েছিলাম, চোখ বন্ধ করে রেখেছিলাম। কেমন একটা অজানা চাপা ভয় আমার মনের ভেতরে কাজ করছিল। ঘরের তাপমাত্রা আবারও কমে যেতে লাগলো। ঘুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত কিছু শোনা যাচ্ছিল। ফিসফিসানি শীতল বাতাসের সাথে মিশে থাকা চাপা এক কান্নার মতো শব্দ। হঠাৎ করেই আমার বিছানার পাশে কেউ এসে দাঁড়িয়েছিল। আমি চোখ খুলতেই যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি স্পষ্ট দেখতে পেলাম একটা অদ্ভুত ছায়ামূর্তি একদম আমার কাছে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করতে পারছিলাম না, গলা শুকিয়ে গিয়েছিল। ছায়াটির মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু তার শীতলতা আমার পুরো শরীরকে ঢেকে ফেলেছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল এবং হঠাৎ করে পুরো ঘরটা কালো কুয়াশায় ঢেকে গেল। তারপরে আমার আর কিছু মনে নেই। ফজরের আজান কানে আসায় আমার ঘুম ভাঙল। ভোরবেলা আমি উঠে দেখি আমি মেঝেতে পড়ে আছি। ঘরটা যেন অস্বাভাবিক হয়ে আছে, আর ঘড়িটা আবারও ৩টায় থেমেছিল। আমি সেখানে এক মুহূর্ত দেরি না করে দ্রুত গ্রামে ফিরে যাই, আর আমার সেই বন্ধুটাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসলাম। সে এসে আমার ঘরের চারপাশে কিছু দোয়া কালাম পড়ল, আর সে আমাকে বলল ঘড়িটা কোনো সাধারণ একটা ঘড়ি নয়। এই ঘড়ির সাথে এমন কিছু আত্মার সংযোগ আছে যা এখানে বহু বছর ধরে আটকে আছে। সে আরও জানালো, আমার দাদার সময় এই বাড়িতে একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে। সেই ঘটনায় পরিবারের কয়েকজন সদস্য মর্মান্তিকভাবে মারা যায় এবং তাদের আত্মা এই ঘড়ির মধ্যে বন্দী হয়ে যায়। সেই রাত থেকেই প্রতি রাত ৩টায় সেই প্রেতাত্মাগুলো ঘড়ির কাঁটা থেমে যাওয়ার সাথে সাথেই জেগে ওঠে। আমি বুঝতে পারছিলাম যতক্ষণ ঘড়িটা এখানে থাকবে ততক্ষণ সেই আত্মারা আমাকে মুক্তি দেবে না। আমার বন্ধুটি আমাকে একটি পরিকল্পনা দিলেন। সে বলল ঘড়িটাকে বাড়ি থেকে দূরে কোথাও নিয়ে যেতে হবে, এতে এর ক্ষমতা আর কাজ করবে না। সে এরকম আমাকে আরো বেশ কয়েকটা কিছু শিখিয়ে দিল, যেটা আমি আপনার কাছে লিখে পাঠাতে পারছি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রাত ৩টার আগেই আমি যেন সেই ঘড়িটাকে নিয়ে গ্রামের বাইরে পুরনো একটা শ্মশানে যাই, কিন্তু এই পুরো কাজগুলো আমাকে একাই করতে হবে। কিন্তু শ্মশানে ঢুকতেই আমি বুঝতে পারলাম আমি একা নই। আমার চারপাশে ছায়ামূর্তিগুলো জড়ো হতে শুরু করলো। এটা দেখে আমার প্রচন্ড ভয় করতে লাগলো। ভয়ে আমার শিরদাঁড়া একেবারে ঠান্ডা হয়ে এলো। আমি বুঝতে পারলাম আমাকে কিছু একটা করতে হবে।
সেই ছায়ামূর্তিগুলো হয়তো আমার কাছ থেকে কোনো কিছু চাচ্ছে এবং কি তারা যেন আমাকে অনুসরণ করছে। আমি যতই ঘড়িটা থেকে দূরে যেতে চাচ্ছিলাম ততই তারা আমার কাছাকাছি আসতে লাগলো। ঠিক 3টা বাজতেই ঘড়িটা আবারও টিকটিক করে শব্দ করতে লাগলো, এমনকি আশ্চর্যভাবে ভেঙে গিয়ে একটা কুয়াশার মতো কুণ্ডলী তৈরি করলো। ধীরে ধীরে আমার চারপাশে ঘন ভূত হয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল। আমি দৌড়তে শুরু করলাম, কিন্তু পা যেন মাটিতে আটকে যাচ্ছিল। আমি খুব জোরে দৌড়াতে পারছিলাম না। হঠাৎ করেই আমার হাত থেকে ঘড়িটা পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। টুকরোগুলো আমি মাটিতে ছুঁড়ে ফেলার চেষ্টা করলাম, কিন্তু যতবারই আমি সেটাকে ছুঁড়ে ফেলতে যাই ততবারই কুয়াশাগুলো আমাকে ধরে ফেলে। আমার হাত পা শীতলতায় জড়ো করে ফেলে। মনে হচ্ছিল আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। তখনই আমার মনে পড়ে আমার সে বন্ধু আমাকে বলেছিল, কোনো উপায়ে সরাসরি এই ঘড়িটাকে ধ্বংস করা যাবে না, আর এই ঘড়িটাকে তোর একারই ধ্বংস করতে হবে। কোনো অবস্থাতে ভয় পেলে চলবে না। এর অভিশাপ ঘড়ির ভেতরে আটকে আছে, আর সেটাকে ধ্বংস করতে হলে আমাকে এমন কোনো জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আত্মারা পৌঁছাতে পারবে না। আমি মরিয়া হয়ে গ্রামের পেছনের শ্মশানটিতে দৌড়াতে লাগলাম, যেখানে পুরনো কালো নদীটি ছিল। লোকমুখে শোনা যায় এই নদীর পানিতে শত শত বছর ধরে অনেক অভিশপ্ত আত্মা ধ্বংস হয়ে গেছে। কুয়াশার ছায়াগুলো আমার পেছনে ছুটে আসছিল, তাদের কান্না ও চিৎকার আমার মাথার ভেতরে প্রতিধ্বনি হয়ে বাজছিল। আমি দৌড়ে নদীর ধারে এসে পৌঁছালাম। সেখানের বাতাসটা অদ্ভুত ঠান্ডা আর ভারী ছিল। কালো নদীর ধারে ধোঁয়াটে পরিবেশ দেখে মনে হচ্ছিল এক অদ্ভুত শক্তি এখানে সক্রিয় রয়েছে। ঠিক তখনই সে ঘড়ির কাঁচগুলোর টুকরো আমার হাত থেকে পড়ে গেল, আর সেগুলো ভেঙে কালো কুয়াশার মতো ছড়িয়ে পড়ল নদীর ওপরে। নদীর পানিতে পড়ার সাথে সাথেই সেই অশুভ শক্তি এবং অদ্ভুত শব্দের ধ্বংস হতে শুরু করলো। এটা দেখে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। নদীর পানিতে পড়ে ঘড়ির সবকিছু কেমন করে যেন গলে যেতে লাগলো। কালো কুয়াশার ছায়াগুলো নদীর পানিতে মিশে অদৃশ্য হয়ে যেতে লাগলো। আমি ভেবেছিলাম এবার হয়তো শেষ, কিন্তু হঠাৎ করেই নদীর তলা থেকে অদ্ভুত এক কণ্ঠস্বর আমার নাম ধরে ডাকতে লাগলো। নদীর পাড়ে দাঁড়িয়ে আমি অনুভব করছিলাম আমার অতীতের কিছু ভয়াবহ স্মৃতি যেন আমার সামনে আসছে। আমার মনের ভেতরে সেই ছায়ামূর্তিগুলো একে একে এসে জড়ো হতে লাগলো। তাদের মধ্যে একজন ছিল যাকে আমি চিনি। এটা আমার দাদি ছিল। তিনি ছিলেন এই পরিবারের একমাত্র সদস্য যিনি প্রথম এই ঘড়ির অভিশাপের শিকার হয়েছিলেন। দাদি আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখে ছিল এক অদ্ভুত ভৌতিক শূন্যতা। আমি দেখতে পেলাম তার মুখটি বিকৃত হয়ে আছে এবং তার শরীর ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এটা এমন এক বিভৎস অবস্থা যেটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনি হাত বাড়িয়ে আমাকে কিছু বলার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। আমি দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পা যেন মাটির সাথে এমনভাবে আটকে আছে যেন সেখান থেকে আমি এক চুল পরিমাণেও নড়তে পারছিলাম না। দাদির ছায়ামূর্তির পেছনে আমি আরও কয়েকটা ছায়ামূর্তি দেখতে পেলাম, যেগুলো একে একে জড়ো হচ্ছিল। তারা সবাই আমার পরিবারের সদস্য। আমি আস্তে আস্তে তাদের চিনতে পারি, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে তারা মারা যাওয়ার পরও কিভাবে আমার সামনে আসছে। তারা সবাই আমাকে টেনে নদীর দিকে নিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম এই অভিশাপ শুধুমাত্র এই ঘড়ির সাথে নয়, বরং আমাদের পুরো পরিবারের সাথেই ছিল। আমার পরিবার পূর্বপুরুষদের কেউ হয়তো কোনো ভয়ঙ্কর ভুল করেছিল, যার শাস্তি আমরা এতদিন ধরে ভোগ করে আসছি। আমি নদীর পাশে দাঁড়িয়ে নিজের পুরো শক্তি দিয়ে আমার সেই বন্ধুর বলা দোয়াগুলো পড়তে আরম্ভ করলাম। আস্তে আস্তে দোয়াগুলো পড়ার সাথে সাথে নদীর পাড় থেকে কুয়াশা ধীরে ধীরে সরতে শুরু করলো। আমি তো ভেবেই নিয়েছিলাম হয়তো আজকেও এই ঘড়ির অভিশাপের সাথে আমিও শেষ হয়ে যাব। ছায়াগুলো আমার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে নদীর পানিতে মিশে যাচ্ছিল। আমার দাদির ছায়া একদম শেষ মুহূর্তে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, যেন তিনি মুক্তির একটি অনুভূতি পেয়েছেন। শেষমেশ ঘড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। তার সাথে সাথে আমার পরিবারের সেই ছায়ামূর্তিগুলোও
নদীর তলায় হারিয়ে যেতে লাগলো। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। শ্বাস নিতে পারছিলাম না। সব কিছু যেন হঠাৎ করে স্তব্ধ হয়ে গিয়েছিল। নদীর পানি আবারও শান্ত হয়ে গিয়েছিল, আর আশপাশের পরিবেশ স্বাভাবিক হয়ে যাচ্ছিল। এই অভিশাপ চিরতরে শেষ হয়ে গেছে। আমার শরীর ভারী হয়ে যাচ্ছিল, কিন্তু মাথায় ছিল শান্তির অনুভূতি। আমি বুঝতে পারলাম এখন আমার এইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। তারপরে আমি সেখান থেকে চলে আসি। কিন্তু এই ঘটনার পর থেকে আমি কখনো সেই বাড়িতে ফিরে যাইনি। গ্রামের মানুষ এখনও সেই বাড়ির কথা মনে রেখেছে, কিন্তু আর কেউ সেখানে যাওয়ার সাহস করেনি। তবে সবাই জানে এই বাড়ির অভিশাপ এখন আর নেই। আমার বন্ধু আমাকে বলেছিল যে কোনো সময় যে কোনো পরিবারের অতীতের কিছু ভুলের কারণে আমি আজকে আপনার কাছে এই ঘটনাটা লিখলাম, এই জন্য কারণ আমি সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। কিন্তু এখনও আমার মনে হয় রাত 3টায় কোথাও না কোথাও সেই ঘড়িটির টিকটিক শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে, আর আমাকে যেন সেই ছায়ামূর্তিগুলো আবারও তাড়া করছে। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, এতখানি ঘটনা গুছিয়ে লেখাও সম্ভব নয়। তাই অনেক জায়গায় অনেক ভুলভাল লিখেছি, অনেক মিস করে গেছি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কাছে এরকম আরও 2-1টা ঘটনা আছে, সময় করে আপনার কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।